নদী ভাঙনে ভেঙে যাওয়া আমার শ্বশুরবাড়ি কোথায় ছিল, কোন জায়গায় ছিল সেগুলো দেখতে গিয়েছিলাম। এক সময়কার অনেক জায়গা জমি ভিটা সবই এখন তাদের নদীর তলে নদী ভাঙনে ভেসে গিয়েছে, তলিয়ে গিয়েছে। সেগুলোই দেখার উদ্দেশ্যে আমরা যাত্রা করি গোবিন্দপুর। তো সবাইকে ওয়েলকাম করছি বরিশাল ব্লগের ৩ নম্বর পার্টে। অ্যাকচুয়ালি এত ক্লিপ নেওয়া হয়েছে আর ৪-৫ দিনের একটা জার্নি, অবশ্যই মানে একটা পার্ট বা ২টা পার্ট করে ব্লগ করা যায় না। অনেকগুলা ক্লিপ যেহেতু নেওয়া হয়েছে, সো আমি চেষ্টা করছি এরপর ছোট করে ব্লগ করার। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে গোবিন্দপুরের দিকে, মানে বরিশালের আরেকটা গ্রাম, বরিশালের ভেতরে একটা গ্রাম আর কি, যেখানে প্রিন্সদের অ্যাকচুয়াল বাড়ি ছিল, জায়গা জমি ছিল। আর আমরা গিয়ে কিন্তু উঠেছিলাম হচ্ছে প্রিন্সের মামা বাড়িতে, মামা শ্বশুর বাড়িতে, যেটা হচ্ছে দাঁড়িয়ালে। তো যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছি, অবশ্যই একদম বউয়ের মতো সাজগোজ করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে তারপর আমরা যাই। আমার শাশুড়ি বলছিল যে একদম সাজগোজ করে নিও, তোমার শ্বশুর বাড়ি এলাকা কিন্তু সবাই চিনে। আর আমি একদম নয়া বধূর মতো ঘোমটা দিয়ে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি অনেক বেশি রোদ ছিল, একদম পিঠ পড়ে যাচ্ছিল। তো অনেস্টলি সেই কারণেই ঘোমটা দিয়ে বসা ছিলাম, এছাড়া কোনো কিছুই না। তো আমরা ট্রলারে করে নদী পার হয়ে যাই, এরপর নেমে ছোট একটা অটো নিয়ে নেই। সেখানে সায়নী নদী থেকে নেমে আর কি ঘাটে কিছু কচুরিপানা থেকে ফুল তুলে নেয়, খুব সুন্দর লাগছিল। আসলে ঢাকা শহর থেকে গেলে না একদম সিম্পল ফুলগুলো যে এত ভালো লাগে, তরতাজা। আর চারপাশে এত জবা ফুল ছিল, আমার খুব ভালো লাগছিল। দেখা গেছে যে বেশিরভাগ বাড়িতেই না পুজোতে এই জবা ফুলগুলো ইউজ করা হয় এবং গাছ ভর্তি ফুল ছিল। তো আমরা গিয়ে উঠেছিলাম হচ্ছে প্রিন্সের এক পিসিমণির বাসায়, মানে ফুফি বলা হয় যাকে আর কি, ফুফা ফুফির বাসায় আর কি। তো এখানে গিয়ে আমরা মজার কিছু নাস্তা করি, সকালবেলা যেহেতু গিয়ে পৌঁছেছিলাম। আমরা নাস্তা টাস্তা করে আমরা বের হয়ে যাই হচ্ছে ওদের গ্রাম দেখতে। তো এখানে ছিল অ্যানি, একটা আমার ননদ, একটা ছিল হচ্ছে ননাস, প্রিন্সের এক বড় মামাতো বোন। তো আমি ওদেরকে পরিচয় করাচ্ছিলাম। আর এই হচ্ছে প্রিন্সের ছোটবেলার স্কুল, ডিজিএল স্কুল বলে যাকে শর্ট ফর্মে, দুর্গাবাসা গোবিন্দপুর লক্ষ্মীবর্ধন মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুল থেকে নাকি ও পড়াশোনা করে মাধ্যমিক পাশ করেছে। তো এই তো ঘুরে দেখছিলাম। আচ্ছা, কারো কি আমার শাড়ি পরা নিয়ে বা আমার হাঁটা নিয়ে কমেন্ট করা আছে? আমি জানি আমি হাসির মতো করে হাঁটি, আমার হাঁটা খুবই বাজে। আমার এটাতে কিছু করার নেই, এটা আমার ন্যাচারালি, মানে আমি ছোটবেলা থেকে এইভাবে হাঁটি। আর শাড়ি পরলে সবসময় আমার শাড়িটা উপরের দিকে উঠে থাকে, মানে আমার কিচ্ছু করার নেই ভাই, আমি ইউজ টু না রেগুলার ভাবে শাড়ি পরে হাঁটাহাঁটি। দেখা গেছে যে ঢাকা শহরে শাড়ি পরে এখানে সেখানে ঘুরতে যাই, এরপর বাসায় এসে খুলে রেখে দিই, তো যার জন্য এই অবস্থা। তো মোটামুটি অনেকটা পথ হাঁটার পরে আমরা নদীর পাড়ের দিকে যাই। সেখানে গিয়ে বেশ ভালোই বাতাস লাগছিল, প্লাস অনেক স্মেল ছিল, বিকজ জেলেরা হচ্ছে জাল ধরে এখানে ফেলে রাখে, তো জালে দু একটা করে হলো পচা মাছ থাকে। তো ওইখান থেকে তারা দাঁড়িয়ে দেখাচ্ছিল যে তাদের কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি বাড়ি ছিল, মানে দূরে, মোটামুটি বেশ দূরে তাদের বাড়ি ছিল, পুকুর ছিল, ধানের জমি ছিল, মানে দেখাচ্ছিল। আর ওইখানে গিয়ে প্রিন্সের বা আমার শাশুড়ির মোটামুটি সবারই একটু মন খারাপ হয়ে যায়, একটু আপসেট হয়ে যায়। আর দেখা গেছে যে প্রতিবেশী যারা ছিল, আশেপাশের বাড়ির সবাই, তো ওনারাও এসে আমাদেরকে দেখাচ্ছিল যে এই জায়গায় তোমার শ্বশুরের ঘর ছিল, এই জায়গায় তোমাদের বাড়ি ছিল, এখানে পুকুর ছিল, আমরা সবাই বিকেলে বসে আড্ডা দিতাম। তো সবাই মিলে যে মাঝখানে জায়গাটা দেখাচ্ছিল, দূরে যদিও চর উঠেছে, চরের জায়গা জমি কিছু উঠেছে, কিন্তু আসলে এগুলা কাগজপত্র দৌড়াদৌড়ি ঝামেলা করার জন্য কেউ আর এগিয়ে আসে না। তো আমরা নদীর পাড়ের পাশেই এক বাড়িতে গিয়ে বসি, তারা আমাদের খুব আপ্যায়ন করে। আমি আগেও বলেছি যে এখানকার মানুষজন বাড়িতে গিয়ে বসলে খুব খুশি হয়। তো তাদের বাড়িতে ঢুকে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা আসন ঘর, মানে ঠাকুর ঘর আর কি, এত সুন্দর লাগছিল, এত পরিষ্কার পরিপাটি, আর গোবিন্দকে এত সুন্দর করে সাজানো ছিল। তো ওনারাই আর কি দেখাচ্ছিল আমাদেরকে যে এই জায়গাতে তোমাদের পুকুর ছিল, বাড়ি ঘর ছিল। আর প্রিন্স খুব আপসেট হয়ে যায়, আসলে কিছু করার নাই, নদী ভাঙনে তাদের বাড়ি ঘর সবকিছু ডুবে গিয়েছিল। তো এই তো আমরা ঘোরাফেরা করছিলাম আর বাচ্চাদের কাদা ছোড়াছুড়ি এগুলা দেখছিলাম। দেন ঘোরাফেরা শেষে আমরা বাড়িতে ফিরে যাই, বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হই। আমাদেরকে প্রিন্স, তারপর হচ্ছে সজল দা, ওরা সবাই যেতে বলছিল নদীর ধারে, ওরা গিয়েছিল নদীতে স্নান করতে। তো আমরা মেয়েরা যাই, আর হচ্ছে আমি একটা ছাতা নিয়ে যাই, কারণ প্রচন্ড পরিমাণে রোদ ছিল, মানে একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা। দেন নদীর পাড়ে গিয়ে দেখি হচ্ছে ওরা পুরো অ্যারেঞ্জমেন্ট করছিল যে ওরা হচ্ছে এপার থেকে ওপারে যাবে, মানে যেখানে হচ্ছে চর উঠেছে ওখানে যাবে। তো এটা হচ্ছে মানিক, প্রিন্সের এক পিসাতো ভাই, মানে ফুফাতো ভাই, আমার সম্পর্কিত দেবর হয়। তো ও খুব ইনসিস্ট করছিল যে চলো তোমাদেরকে দেখায় নিয়ে আসি, মানে খুব বলছিল। তো প্রিন্স ওদের ভিডিও গুলা নাই দিলাম, কারণ ওরা পুরা মানে কি বলবো অর্ধনগ্ন একটা অবস্থা, লুঙ্গি টুঙ্গি পরে, মানে বিচ্ছিরি একটা অবস্থা, যেহেতু স্নান করতে নেমেছে আর কি। তো দেন হচ্ছে আমরা অনেক কষ্ট করে, বিশেষ করে আমি অনেক কষ্ট করে শাড়ি নিয়ে নৌকায় উঠি, মানে বাজে একটা অবস্থা, কিন্তু খুব ভাল লাগছিল। মানিক বেচারা অনেক কষ্ট করে আমাদের জন্য, বসে বৈঠা বাইছিল একা একা এতগুলো মানুষ নিয়ে। একটু ভয়ও পাচ্ছিলাম, বিশেষ করে ভয় পাচ্ছিল হচ্ছে সজদানির হাজবেন্ড, যেহেতু আমরা নৌকায় চড়ে তেমন একটা অভ্যস্ত না এতগুলো মানুষ নিয়ে। বাট মানিক খুব আমাদেরকে সাহস দিচ্ছিল যে বৌদি কিচ্ছু হবে না, তুমি চুপ করে বসো, তোমাদেরকে ঘুরায় নিয়ে আসি। এর মধ্যে কিন্তু বাড়ি থেকে বারবার ফোন করছিল আমার শাশুড়ি যে প্রিয়ম ঘুম থেকে উঠে গিয়েছে, যেহেতু ওকে
রেখে আসছি। আর একটু টেনশন তো হচ্ছিলই, কারণ যেহেতু সবাই অপরিচিত মানুষজন, ও একটু দেখলে প্যানিক করবে। আর ও সত্যিই প্যানিক করছিল, বাবার বাড়ি থেকে ফোন বাট দিচ্ছিল। এই ভিউ রেখে কি বাড়ি যেতে মন চায়? মানে সহজে তো আসলেই মনে চায় না। কারণ এই মোমেন্ট গুলা ২য় বার কিন্তু ফেরত আসে না। খুব ভাল লাগছিল। মানিক বেচারার জন্য আমরা আসলে একটু আনন্দ মুহূর্ত পেয়েছি। এই যে ও খুব কষ্ট করে বইঠা বাইছিল আমাদেরকে চরে নিয়ে যাবেই। তো বলছিল যে, "তোমাদেরকে একটু চরে নামাবো না? তোমরা একটু নেমে দেখো কেমন লাগে।" তো দূর থেকে দেখছিলাম, আমরা কিন্তু ওইখান থেকে যে পাড়টা দেখালাম ওখান থেকে কিন্তু নৌকাতে উঠেছিলাম। আর এই যে হচ্ছে অ্যানি, অ্যানির মেয়ে, সজল, তারা পুরো ফ্যামিলি। আসলে কোথাও গেলে না সেই মোমেন্টটাকে পুরোপুরি পিসফুলি এনজয় করা উচিত। কিন্তু আমাদের এখন আর সেটা করা হয়ে ওঠে না। একটা তাড়াহুড়ার ব্যাপার-স্যাপার থাকে। তো তাড়াহুড়া করছিলাম খুব, বাড়ি ফিরতে হবে, লেট হয়ে যাচ্ছিল। আমরা আবার ওখান থেকে যাব হচ্ছে মামাবাড়িতে ব্যাক করব। তো এই সেই চরে কিন্তু আমি নামিনি, কারণ অনেকটা প্যাক কাদা ছিল। তো ওরা নেমেছে। ওরা একটু নেমে এখানে হাঁটাহাঁটি করে এনজয় করছিল। চরে নেমে যদি একটু হাঁটাহাঁটি করে ভেতরের দিকে যাওয়া যেত তাহলে আরো অনেক কিছু দেখা যেত। বাট যেহেতু নামার সুযোগ নেই তো নামি নাই। আর এদিকে হচ্ছে সজল বাবু আমার গায়ে কাদা ছিটাচ্ছিল বারবার, যাতে আর কি কাদায় ভরে যাই। তো এরপরে হচ্ছে চরের মধ্যে ছোট, ছোট কাঁকড়া ছিল, প্রিন্স সেগুলো দৌড়ে, দৌড়ে ভিডিও করে, বাট আমি একটাও দেখতে পারিনি। এরপরও অনেক তাড়াহুড়া করে আমরা বাড়িতে ফিরে যাই। আর বাড়িতে ফিরে পিসার হাতের মিষ্টি বানানোগুলা ভিডিও করি। আমরা বাড়িতে ঢোকার পর থেকে দেখছিলাম তারা কন্টিনিউয়াসলি মিষ্টি বানাচ্ছিল। উনাদের কিন্তু মিষ্টির দোকান। আর ট্রাস্ট মি, এদের মিষ্টি একবার কেউ খেলে তারা বারবার খেতে চাইবে। এতটা মজা হয় আর এতটা অথেন্টিক। কন্টিনিউয়াসলি মিষ্টি বানাচ্ছিল বললাম এই কারণে, কারণ আমরা গিয়েছিলাম হচ্ছে ঈদের বন্ধতে। তো ঈদের বাজারের মধ্যে তাদের প্রচুর পরিমাণে মিষ্টির অ্যাডভান্স অর্ডার ছিল। মানে লোকজন এসে, এসে বারবার অর্ডার করে যাচ্ছিল। মানে ওই যে বললাম যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। এত ভালো ওনাদের মিষ্টি আরকি। তো উনারা অনেক, অনেক বিজি ছিল। উনাদের এই মিষ্টিগুলা কিন্তু বরিশালের বিভিন্ন গ্রামে মোটামুটি ফেমাস। মানে অনেকেই চেনে, ভেজা মিষ্টি নামে পরিচিত। মানে খেতে এতটা সফট আর এত নরম। এখন আমার ভিডিওটা দেখে আমার খেতে মন চাইছে। মানে বড়, বড় চুলাতে একদম বড়, বড় কড়াইতে সারাদিন ২ পিসা, তারপর হচ্ছে পিসি, তো উনারা সারাদিন মিষ্টি বানাচ্ছিলেন। মানে এত, এত অর্ডার ছিল। দেখছিলাম যে একটু পরপর লোকজন এসে, এসে অ্যাডভান্স করে যাচ্ছিল মিষ্টির জন্য। আমরাও মিষ্টি খেয়েছি, আমরা গরম মিষ্টি খেয়েছি। মানে অনেক মজা। তো ওইখান থেকে পাশাপাশি ছিল হচ্ছে একটা মন্দির, প্রিন্সদের পরিচিত অনেক পুরনো মন্দির। তো সেখানে আমরা যাব। তো মন্দিরে যাওয়ার জন্য আমরা কিছু মিষ্টি এখান থেকে নিয়ে নিই। মানে পুরো রান্নাঘর জুড়েই ছিল হচ্ছে মিষ্টি আর মিষ্টি আর মিষ্টির শিরা। শুধু মিষ্টি না, তাদের কিন্তু অনেক রকমের নাস্তাও হয়। বিশেষ করে তাদের সিঙ্গারাগুলো এত মজা। মানে আমরা বিকেলবেলা হলে সিঙ্গারা খেয়েছি। মানিক আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছে। সত্যি অনেক মজার। এই যে মিষ্টি, গরম মিষ্টি খাচ্ছিলাম। মানে এত গরম ছিল হাত দিয়ে ধরতে পারছিলাম না। বাট তারপরেও খাচ্ছিলাম, যেহেতু ওই যে বললাম অনেক বেশি টেস্ট। বরিশাল থেকে কেউ আসলে কিন্তু এই ভেজা মিষ্টিটা প্রায় নিয়ে আসে ঢাকাতে। কারণ যেহেতু এটা সবার খুব পছন্দ। তো আমরা ঢাকা ফেরার পথে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছিলাম। আর এই যে হচ্ছে ওদের মন্দিরটা। তো মন্দিরের আশেপাশে পরিচিত অনেক প্রতিবেশী ছিল। তারা সবাই দেখে প্রিন্সকে জিজ্ঞেস করছিল কেমন আছে, কি খবর। আর আমার ছেলেকে দেখে তো সবাই জিজ্ঞেস করছিল এটা কার ছেলে। দেন ওখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম হচ্ছে ঠাকুরমশাইয়ের জন্য। ওদের অনেক পুরনো পুরোহিত আরকি গ্রামের। তো ওদের অনেক বছরের পুরনো। তো গিয়ে এই যে আমার শাশুড়ি আমার ছেলেকে দিয়ে প্রণাম করাচ্ছিল। প্রিয় মন্দির দেখলে বা আগরবাতি, মোমবাতি, প্রদীপ দেখলেই হচ্ছে ওখানে গিয়ে একদম প্রণাম করে। খুব ভক্ত। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা ওর ঠাম্মা ওর দিদুনের সাথে পুজো দেখতে, দেখতে ওগুলা শিখে গিয়েছে। তো মাঝখান দিয়ে শাহিনী আমাদের কিছু ভিডিও করে। আমরা মন্দিরের বাইরে বসে ঠাকুরমার সাথে একটু গল্প করছিলাম, কথাবার্তা বলছিল। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরকার দৃশ্য। ছোট, ছোট অনেকগুলো শিব ঠাকুর রয়েছে দেখলাম, ভালোই লাগছিল। আর গোপাল অনেকগুলো। তো আমাদের ওইদিনের যাওয়ার প্ল্যানটা ক্যানসেল হয়ে যায়, মানে বাড়ি ফেরার, বাড়ি ফেরার প্ল্যানটা ক্যানসেল হওয়াতে আমরা মন্দিরে প্রসাদ পাই। মানে আমাদেরকে পিশাপিশি যেতে দেয়নি, খুব ইনসিস্ট করছিল যে তোমরা এত দূর থেকে আসছো, একবেলা থাকো। তো এই কারণে আমাদের থেকে যাওয়া হয়। এরপর আমরা মন্দিরে একটু ঘোরাফেরা করি। মন্দিরের বাইরে ছোট্ট একটা পুকুর ছিল, খুব সুন্দর ছিল। আর এক পর্যায়ে প্রিন্স পুরোহিতের কাছে ওর হাত দেখাচ্ছিল, ওর ব্যবসা বাণিজ্য কেমন চলবে, ওর জীবনযাপন কেমন চলবে। তো উনি দেখে অনেক কিছুই ভালো মন্দ বলেন, অনেক পরামর্শ দেন। তো আজকের এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখে থাকলে অনেক বেশি থ্যাংক ইউ। আরো কিছু ব্লগ শেয়ার করবো, সবাই পাশে থাকবে আশা করি। নেক্সট টাইম দেখা হবে, টাটা।